সবাই। আলহামদুলিল্লাহ স্যার স্যার, ভালো আছে। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি স্যার। তাহলে কথা শুনতে পাচ্ছেন আপনারা, এবং আমার স্লাইড দেখ মানে নোট দেখতে পাচ্ছেন, তাই তো? বই দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু স্যার, করি। হ্যাঁ, বলুন। স্যার, এটা একটু রেকর্ড করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে রেকর্ড করতে পারেন, সমস্যা নেই। স্যার আপনি একটু রেকর্ড করে দেন, একটু রেকর্ড করেন স্যার তাহলে। আমার তো ডিভাইসে স্পেস কম রে ভাই। এই যে আপনারা আপনারা রেকর্ড করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি, বা নর্মালি স্ক্রিন রেকর্ডও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক। দেখেন, গত ক্লাসে মনে হয় আমরা এই সুপার নোড নিয়ে কথা বলছিলাম, এবং আমরা বলছিলাম একটু প্রবলেম গুলো দেখতে আর কি, ঠিক আছে? যে আমাদের এক্সাম্পল এবং প্রবলেম কিছু আমরা দেখতে বলছিলাম, তাই তো? এই যে আমাদের 3.3 এই এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা আমরা পুরাই মানে ক্লাসে বুঝাইছিলাম, এবং প্র্যাকটিস প্রবলেম এটা দেখতে বলছিলাম। হুম। এরপরে এটা পাশে করতে বলছিলাম এক্সাম্পল, ঠিক আছে? আপনারা করছেন কিনা বাসায় বলেন, এক্সাম্পল 3.4, এবং হলো আমাদের এর সাথে যে রিলেট করে আমাদের কি প্র্যাকটিস প্রবলেম 3.4, এগুলো করছেন কিনা বাসায়? বাসায় দেখছেন, প্র্যাকটিস করছেন কিছু? এই কেউ একটু রেসপন্স করেন যে আপনারা এগুলো করছেন কিনা বা দেখছেন কিনা। আর কোনো রেসপন্স নাই, তাহলে মৌনতাই কি, কারো কোনো সমস্যা নেই? ঠিক আছে, আমরা পরের দিকে আগাই, ঠিক আছে? তো পরে আমাদের যেটা আছে অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা দেখলাম নোডাল অ্যানালাইসিস, এখন আমরা দেখবো মেশ অ্যানালাইসিস। এইখানে এই সার্কিটের কথা বলি, একটু দেখেন তাহলে। এইখানে এই যে এই এরিয়াটা মিললে, বা এখানে আমাদের যা আছে এটা একটা লুপ বলতে পারি, ঠিক আছে? 25 ভোল্ট, 4 ওহম আর 2 ওহম, এখানে আমাদের এই টোটালটা মিলে এখানে একটা লুপ বলতে পারি। এখানে এই টোটালটা মিলে একটা আমরা লুপ বলতে পারি, ঠিক আছে? তাহলে মোটামুটি এখানে আমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, মানে স্বাধীন লুপ আছে। স্বাধীন লুপ মানে আমরা এই লুপটা এটার উপর ডিপেন্ডেন্ট না, মানে এটা একটা আলাদা লুপ আর কি, ঠিক আছে? আমি চাইলে এটাকে আলাদা করতে পারি, এটাও আলাদা এটাও আলাদা, তিনটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট লুপ আমাদের এখানে আছে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? জি স্যার, বুঝতে পারছি। জি এই যে স্যার, রিয়া শুনতে রয়, পাচ্ছি। রিয়া রয় বলতেছে যে বুঝতে পারছেন না নাকি শুনতে পাচ্ছেন না। স্যার শোনা যাচ্ছে আচ্ছা। না তো। আহ বাকি সবাই তো শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, কেমন ব্যাপারটা আসলে? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি, রিয়া রয়। এই সিআর নাসির সাহেব, আপনি একটু বলেন যে শুনতে পাচ্ছেন কিনা আসলে। আমার তো আশা করি সবাই শুনতে স্যার, পাওয়ার আপনার কথা। কথা শোনা যাচ্ছে স্যার, শুনতে পারছি। ওকে, ঠিক আছে। রিয়া, তাহলে তুমি আমরা একবার দেখেন, ক্লিক করে একবার ঢোকো। স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। ওকে, আপনারা রিয়া রয়কে একটু পার্সোনালি একটু সিআর একটু মেসেজ করেন যে আপনারা শুনতে পাচ্ছেন, সে শুনতে পাচ্ছে না, সে আবার নতুন করে যেন লগ ইন করে। ওকে স্যার, ওকে। আচ্ছা, তো আমরা এখানে আমরা একটু বলি যে মেশ মেশ আসলে কি, মেশ একটা আমাদের কি লুপ, যে বলছে যে লুপ, যেখানে আমাদের কি ডাজ নট কন্টেন এনি আদার লুপ, মানে এর মধ্যে অন্য কোনো লুপ থাকবে না, ঠিক আছে? জাস্ট আমরা কি করবো, একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। যেমন এই যে এটা আমরা কল্পনা করতেছি, এখানে কি দুইটা লুপ, মানে এই টোটালটা এই একটা লুপ, আর এই পাশে এটা একটা লুপ, ঠিক আছে? ওকে, তো মেশ অ্যানালাইসিসে কি করা হয়, আমরা আগে প্রথমে লুপ ডিফাইন করি। লুপ ডিফাইন করার পরে এই লুপ গুলোতে আমরা কেভিএল অ্যাপ্লাই, কি অ্যাপ্লাই করব? কেভিএল, কারশফ ভোল্টেজ ল।
তো এটা আমরা আগেও দেখে আসছি শুরুর দিকে কারশফ ভোল্টেজ ল কি কিভাবে কাজ করে। তো এখানে আশা করি আমাদের প্রবলেম হবে। ওকে, আমাদের কি কি স্টেপস আছে আমরা স্টেপ গুলো একটু দেখার চেষ্টা করি। তো স্টেপস টু ডিটারমাইন মেশ কারেন্ট। প্রথমে আমরা কি করব, যে মেশ বা লুপ গুলো পাবো সেই লুপে আমরা কারেন্ট কে ডিফাইন করে দিব বা ধরে নিব আমরা, যেখানে 1 নম্বর মেশের জন্য কারেন্টের মান I1, 2 নম্বরের জন্য I2, 3 নম্বরের জন্য I3, হবে আমাদের কি যতগুলো মেশ থাকবে ততগুলো কারেন্ট আমরা ধরে নিব, ঠিক আছে। এরপর আমরা কি করব, প্রতিটা মেশে কেভিএল অ্যাপ্লাই। কি করব আমরা, প্রতিটা মেশে কেভিএল অ্যাপ্লাই। কেভিএল অ্যাপ্লাই করার পরে সেখানে আমরা করব যে ওমস লর মাধ্যমে আমরা কি করব, ভোল্টেজকে ভোল্টেজের রূপ করবো আর কি, ঠিক আছে। ওমস লকে আমরা মেশ কারেন্ট এবং ভোল্টেজ দিয়ে কি করব, রূপান্তর করে নিবো আর কি, ঠিক আছে। এরপর আমরা এখানে ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশন গুলো আমরা কি করব, এই ক্যালকুলেটারে আমরা যেভাবে কি মাল্টিপল মানে সিমিলটেনিয়াস ইকুয়েশন যেভাবে সলভ করি সেভাবে সলভ করলে আমাদের চলকের মানগুলো চলে আসে, ঠিক আছে। ওকে, তো সেটা আমরা একটু দেখি, একটু করে প্রবলেম দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আপনারা একটু এক্সাম্পল দেখেন 3.5। তো এখানে এই প্রবলেমে কি বলছে, যে আমাকে এই যে সার্কিটটা এখানে দেওয়া আছে সেই সার্কিটের আমাদের ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করতে হবে। কি করতে হবে, আমাদের ব্রাঞ্চ কারেন্ট I1, I2, I3 এগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো আমাদের প্রথমে আমরা কি ডিফাইন করে লুপ কয়টা। তো এই সাইডে দেখতে পাচ্ছি লুপ আমাদের কি মাত্র দুইটা, এই একটা লুপ আর এই একটা লুপ। তো প্রথম কাজ অনুসারে কি করবো, আমরা লুপে কারেন্টকে ডিফাইন, লুপে আমরা কি করবো, কারেন্টকে ডিফাইন করবো। তো আমরা যেহেতু দেখেন এখানে এই যে I1, I2, I3 বড় হাতের, আমি কি করব, সেই অনুসারে কি আমরা এই যেমন এটা যেহেতু কারেন্ট যাচ্ছে এখানে I1, তাহলে এই লুপটাকে আমরা I1 কারেন্ট ধরি, ছোট হাতের ধরবো। এইটাকে আমরা I2 ছোট হাতের কারেন্ট ধরি, ঠিক আছে। তাহলে এই লুপটা এখন আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এই লুপটায়, তাহলে কেভিএল মানে কি ছিল, যে ওইখানে যে ভোল্টেজ গুলো আছে সবগুলো ভোল্টেজের সমষ্টি আমরা করে জিরো নিয়ে আসবো, তাই তো। ভোল্টেজ আমাদের কি ভোল্টেজ সোর্স আছে এবং কি অবশ্যই রেজিস্ট্যান্স যখন আছে সেই রেজিস্ট্যান্সেরও একটা ভোল্টেজ আমরা পাবো, সেটা কত, V = IR, ঠিক আছে। তো আমরা এখানে আসি একটু। তো আমাদের এখানে কি বলছে, যে আমরা প্রথম যে মেশ, এটা আমরা যদি মেশ 1, এই যে প্রথম যে লুপ আর কি, লুপ আমি লুপে কোনো সমস্যা নাই, ফর লুপ 1 আমরা কি করব, এখানে দেই, তাহলে এখানে শুরু করি। তাহলে এই যে আমি লুপ কারেন্ট যে নিছি আর এখানে যে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে আগে থেকেই, এই দুটো একই দিকে, এই দুটো আমাদের কি হচ্ছে একই দিকে, তার মানে এই ভোল্টেজের মানটা হলো প্লাস। তাহলে সে মান কত, 5 ছোট হাতের I1, তাহলে অতএব 5I1। এরপর আমাদের কি আসছে, এখানে কারেন্টটা এর মধ্যে দিয়ে 10 ওহমের মধ্য দিয়ে আসবে, তাই না। আমি যদি এই লুপটা কল্পনা করতে, তাহলে দেখেন এই লুপের মধ্য দিয়ে দেখেন এই I1 কারেন্ট আসছে দেখি নিচের দিকে, এই আয়ন কারেন্টটা কি হচ্ছে, এটা নিচের দিকে দেখাচ্ছে। অন্যদিকে কিন্তু এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই যে 10 ওহমের কারেন্ট যে, সরি I2 কারেন্ট যে ঘুরে যাচ্ছে, সেটা কোন দিক বোঝাচ্ছে, সেটা আমাদের এরকম উপরের দিকে বোঝাচ্ছে। তাহলে একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নিয়ে নিব নর্মালি আমরা যে লুপ কল্পনা করব সেই লুপের কারেন্টটাকে আমরা বেশ বড় ধরবো আর অন্য লুপের কারেন্টটাকে আমরা ছোট ধরবো। তাহলে অতএব এইটার মধ্যে কারেন্টের মান কত, I1 - I2। তাহলে অতএব এটার ভোল্টেজের মান কত, 10 × I1 - I2। এটা এখানে লেখা আছে যে 10 × I1 - I2। কথা কি বুঝতে পারছি। এখানে কিন্তু এই 5 ওহমের মধ্যে দিয়ে শুধু একটা কারেন্টই গেছে, সেটা আমাদেরকে এই যে এখান থেকে ঘুরে গিয়ে I1 একটা কারেন্টই যাচ্ছে। কিন্তু এই 10 ওহমের মধ্য দিয়ে I1 যেমন নিচের দিকে আসার চেষ্টা করতেছে, I2 তো যাবে উপরের দিকে যাইতে। তো আমরা বলতেছি যে আমরা যে লুপ কল্পনা করব, যেহেতু আমি এই প্রথম লুপ কল্পনা করতেছি, এই কারেন্টটা হচ্ছে কি নিচের দিকে, তাহলে এই কারেন্টটাকে আমরা বড় ধরবো। অর্থাৎ তাহলে এই কারেন্টের এই 10-এর মধ্যে কারেন্টের মান কত, I1 - I2। ভোল্টেজের মান তাহলে কত, 10 × I1 - I2, ঠিক আছে। এরপরে প্লাস এর মধ্যে কি আছে, 10 ভোল্ট তো আছে। তাহলে অতএব প্লাস, এটা তো আমাদের কি, আমি কারেন্ট যাচ্ছে এদিকে এবং প্লাস ডিরেকশনটা কি এই বরাবরই আছে, তাহলে অতএব এই ভোল্টেজের মান হলো কি প্লাস। তো এই গেল তো +10। আবার এখান দিয়ে ঘুরে এসে আমাদের কি হবে, এইখানে যখন আমি ব্যাক করতেছি, তাহলে দেখেন আমরা এটা ওই কেভিএল পড়ার সময় বলছিলাম যে ভোল্টেজ সোর্স এরকম করব, আমি যে কারেন্টটা
ধরতেছি এই কারেন্টের ডিরেকশন, এটা যদি ভোল্টেজ সোর্সের প্লাস দিয়ে প্রবেশ করে, তাহলে সেই ভোল্টেজের মান হলো আমাদের কি মাইনাস। তাহলে এই ভোল্টেজের মান কি প্লাস, আর আমাদের ব্যাক এখানে প্রবেশ করতেছে আমাদের কি মাইনাস, মাইনাস দিয়ে প্রবেশ করতেছে না। এই কারেন্টটা যখন ঘুরে আসবে, ঘুরে আমাদের এখানে কি যাচ্ছে, এর মান কত, -15, যার জন্য এই -15 আমরা শুরুতে নিয়েছি। এই টোটালটার মান কত, 0। এতটুকু বুঝতে পারছি আমরা? স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হলো ওই যে আমার দুইটা লুপের মাঝখানে যে যেটা হচ্ছে ওই যে 10 I1 - I2, ওই জায়গায় মাইনাস হবে কেন? এটাই তো আমি বলতেছি যে এখানে দেখেন এই দর্শকের মধ্য দিয়ে এই কারেন্টের ডিরেকশন আই ওয়ানটা কি বলতেছে যে এইখান দিয়ে এই নিচের দিকে আসছে, তাই না? জি। অন্যদিকে এই লুপে কি বলতেছে, I2টা এদিক দিয়ে ঘুরে এই উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এই ডিরেকশনটা দেখলে আমরা বুঝতে পারতেছি, জি তাই স্যার। না? তাহলে জি। একই জিনিসের মধ্যে আপনি কি ধরেন যে আপনি দরজা দেখ, একটা দরজা, সে দরজা আপনি কি চাচ্ছেন যে ধার মান কত, দুইটার বিয়োগফল হবে, তাই না? জি স্যার। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম, যেহেতু দুটো ডিফারেন্ট ডিরেকশনে আপনাদের কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ওটার মধ্যে টোটাল কারেন্টের মান কত হবে, দুটার বিয়োগফলের সমান। এবং ভোল্টেজের মান কত আমরা জানি, ভোল্টেজের মান কত, কারেন্টের মান কত, আর ইন্টু কি রেজিস্ট্যান্সের মান। ঠিক আছে? তো এটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি, যে 5I1 এখানে 10I1 যোগ করলে কত, 15I1, মাইনাসে 10I2, এখানে 10 এখানে -15, তাহলে কি -5 = 0। পরে 5 দ্বারা দুই পাশে কি ভাগ করে দিই, যার ফলে কি আসবে, আমাদের এই মানটা চলে আসবে। জাস্ট একটু সিম্পলিফিকেশন করা, ঠিক আছে? একই ওয়েতে আমরা কি করবো, লুপ 2 নাম্বার লুপে যাব আমরা। এটা জাস্ট যে আমরা কেভিএল অ্যাপ্লাই করে আসছি এর আগে, সেম টু সেম মেশ অ্যানালাইসিসটা আসলে কি কেভিএল অ্যাপ্লিকেশন, এই আর কিছু না। ঠিক আছে? তো এখানে আমরা এখন কি 2 নাম্বার লুপটায় আসি, তাহলে 2 নাম্বার লুপে আমরা কিন্তু বলছিলাম যে আমরা প্রতিটা লুপেই যে আমরা কারেন্ট ডিরেকশনটা দিব, সেজন্য একই রকমই হয়, হয় ক্লকওয়াইজ হবে দুইটাতেই, নাহলে দুইটাতেই কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখেন দুটাতেই আমরা কি করছি, একই দিকে ডিরেকশন নিয়েছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রবলেম সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? কোনোভাবে যেন দুইটাতে ভিন্ন ডিরেকশন না। ওকে, তাহলে যদি এই লুপে এখন আমরা আসি, তাহলে এই লুপে আবার শুরু করি আমরা। তাহলে এখানে দেখেন আরেকটু ডিরেকশন দেওয়া আছে কি এই দিকে, এবং এই কারেন্টটা আমাদের কি হচ্ছে দেখেন তো, ডিরেকশনটা কি হচ্ছে লজিক্যালি আমরা যেটা দেখাচ্ছি, মানে কি এইভাবে কারেন্ট এদিকে যাচ্ছে, এইখান দিয়ে ঘুরে এইদিকে, এইদিকে, তাই বোঝাচ্ছে না? এই যে ডিরেকশন, তাহলে দেখেন এই I2 আর এই I2 সেম ডিরেকশন দেওয়া আছে, যার জন্য এই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ তার মান কত, যে পজিটিভ, তার মান কত, 6 × I2। তাহলে 6 × I2, পরে কি 4। তাহলে এটাও কি দেখেন কারেন্টের ডিরেকশন এইদিকে, আবার এই I2 তো আমাদের এদিকেই বোঝাচ্ছিল, তাহলে অতএব এটার মানে কি প্লাস, তাহলে সেটার মান কত, 4 × I2। তারপরে তারপরে এই কারেন্টটা দেখেন কি 10 ভোল্টের মধ্যে কিভাবে প্রবেশ করছে, মাইনাস সাইড দিয়ে, তাহলে তার মান কত, -10। এরপর আবার উপরের দিকে ওঠার ক্ষেত্রে দেখেন এই 10 ওহম তো দুইটাতেই কমন, তাহলে এখানে চাচ্ছি যে আমরা যদি এই লুপ কল্পনা করতেছি, এই লুপ চাচ্ছে উপরের দিকে কারেন্ট যাইতে, আর এই কারেন্ট ছিল কি নিচের দিকে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নিব, আমরা যে লুপে থাকবো সেই লুপে কারেন্টটাকে বড় ধরবো। তাহলে এটার মান কত, I2 - I1, আর ভোল্টেজ সাথে কি 10 গুণ করে দিতে হবে, এই জন্য কি এখানে 10I2 - প্রথম লুপে দেখেন আমরা I1 কে বড় ধরছি, এই জন্য 10I1 - I2। পরের লুপে আমরা কি ধরতেছি, I2 কে আমরা বড় ধরতেছি, তার জন্য 10I2 - I। এখানে আর কোনো কিন্তু আমাদের কি ভোল্টেজ নাই, অতএব এই টোটালটা সমান কি 0। এটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি, গুণ ভাগ করার পরে কি আসবে দেখেন, 6 আর এখানে 10I2 মানে 16I2, প্লাস হলো 4, তাহলে কত, 20I2। এখানে কত, -10I1 -10 = 0। দুই পাশে 10 দ্বারা ভাগ করে দেন, দেখেন এটা চলে আসবে যে I1 = 2I2 - I। তাহলে এখন দেখেন এই লুপে, যেহেতু দুইটা লুপ আমরা জানি যতগুলো লুপ থাকে আমরা ততগুলো ইকুয়েশনই পাবো, দুইটা লুপে আমরা দুইটা ইকুয়েশনই পাইছি। এখন আমরা কি করবো, দুইটা অজানা, অজানা কয়টা এখানে, দুইটা, একটা I1 I2, এখানে I1 I2। জাস্ট আমরা কি করবো, ক্যালকুলেটরে বসাই দিব। ক্যালকুলেটরে কি আমরা চলে যাব ইকুয়েশনে, ইকুয়েশন থেকে আমরা কি করব, সিমিলটেনিয়াস ইকুয়েশন, এখানে চলে যাব। সিমিলটেনিয়াস ইকুয়েশনে আমাদের চলক কয়টা, ভেরিয়েবল বলবে, ভেরিয়েবল দুইটা। তারপর আমরা কি করব, তাদের যে সহগ, সেই সহগের মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মান দিয়ে দিবে I1 আর I2।
তাহলে ধরলাম যে আয়ন আইটুর মান আমরা মান পেয়ে গেলাম, সেটা কত? ধরলাম এই যেখানে আমাদের কত আসছে, আয়নের মান পাইছি কত, 1 অ্যাম্পিয়ার, আর আইটুর মান কত পাইছি, এটাও 1 অ্যাম্পিয়ার পাইছি। ঠিক আছে কি, যেটা মান আমরা 1 অ্যাম্পিয়ার করে পাইছি, ভালো কথা। এখন আমাদের কিন্তু বের করতে বলছে বড় হাতের I1 I2 I3। এই যে যখন আমরা মেশ অ্যানালাইসিস বা কেভিএল অ্যাপ্লাই করি সূত্র, আমরা সলভ করার সময়, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে আমরা যে যতগুলো লুপ থাকে সেই লুপের কারেন্ট আমরা ধরে নিই আমাদের মতো করে, এই যে আয়ন আইটু ধরে নিছি, আমরা এই লুপ কারেন্ট গুলো পাইছি, এই লুপ তো এক্সাক্ট এই কারেন্ট হবে না, হতেও পারে নাও পারে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এই আয়ন দেখেন তো, এই আয়নটা বের করছি, এই আয়নটা মানে কি দেখেন তো, এই আয়ন না, কারণ এই আয়নটা যে এদিকে ঢুকতেছে, ক্লিয়ারলি এই আয়নটাই তো 5 অ্যাম্পিয়ারের মধ্যে, 5 ওহমের মধ্যে দিয়ে ঢুকতেছে, তার মানে অর্থাৎ এই আয়ন মানে আসলে এই আয়ন আলটিমেট। তাহলে এই আয়ন বের হয়ে গেল। আবার দেখেন এই I2, এই I2 টা কি হচ্ছে, এদিক দিয়ে ভেতরে প্রবেশ করতেছে, ঘুরতেছে। এই I2 তো আমাদের ওই জিনিসটাই হইতে 6 ওহমের মধ্য দিয়ে আসছে, 4 ওহমের মধ্য দিয়ে আসছে, তাহলে অর্থাৎ এই I2 এর মানটাও কি I2 এর সমান। অন্যদিকে আমাদের এখানে কি আছে, I3 আছে, তাহলে I3 বের করতে হবে। কিভাবে আমরা বের করব এই I3 মানটা, দেখেন তো, এই I3 এটা নিচের দিকে দেওয়া আছে না, নিচের দিকে, তাহলে দেখেন এখানে আমাদের কি I1টা ছিল নিচের দিকে, তাই না? এবং এখানে দেখেন কি এই I1টা এই নিচের দিকে আসতেছে, I2 এদিক দিয়ে আসতেছে, I3 আছে কি নিচের দিকে, তাহলে আমরা ধরে নিতে হবে যে নিচের দিকে কারেন্টটাই অবশ্যই বড়। তাহলে অতএব সেটা 1 - 1 ইকুয়াল টু কত হয়, 0। তাহলে অতএব I3 মানটা কত আসছে, 0। কথা কি বুঝতে পারছি? এই কোথাও না বুঝলে জিজ্ঞেস করেন, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম 3.5। আপনারা কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন এর সাথে প্র্যাকটিস প্রবলেম 3.5, একই রকমেরই প্রায়, এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে বড় নিচের দিকে যাই। ওকে, তো আমরা নোডাল অ্যানালাইসিসে যেমন দেখছিলাম যে এখানে আমাদের কি আছে, সুপার নোড বলে একটা কথা আছে। কি আছে, একটা সুপার নোড। সুপার নোড মানে কি ছিল, যে দুইটা নোডের মাঝে যদি কোনো একটা ভোল্টেজ সোর্স অবস্থান করে, দুইটা নোডের মাঝে যদি কোনো একটা ভোল্টেজ সোর্স, সেখানে আমরা কি করব, KVL অ্যাপ্লাই করে নতুন একটা ইকুয়েশন পাই, সেটা দিয়ে আমরা কি সলভ করতে পারি, আমরা গত ক্লাসে দেখাইছি। তো এখানেও ঠিক একই রকম ভাবে সুপার নোডের মতো আরেকটা আমাদের এখানে কেস আছে, যাকে আমরা বলি সুপার মেশ। ঠিক আছে, যাই হোক, কি বলবো, সুপার মেশ, সুপার নোডের মতো করে এখানে সুপার মেশ। তো সেখানে কি থাকে, আমরা সুপার নোডের ক্ষেত্রে বলছিলাম যে দুইটা নোড থাকবে এবং তাদের মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে নোড আর ভোল্টেজ সোর্স মিলে একটা সুপার নোড তৈরি করে। এখানে কি হবে, যদি দুইটা লুপ, সেই লুপের মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, যদি দুইটা লুপ, সেই দুটো লুপের মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই দুইটা লুপ মিলে একটা সুপার মেশ তৈরি হবে বা সুপার লুপ তৈরি হবে। কথা কি বুঝতে পারছি? তো এটাই আমাদের বলছে যে টপিকের নাম যে মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্সেস, মানে সুপার মেশ আমরা আলোচনা করবোই। ওকে, তো কি বলছে এখানে, কেস ওয়ান, সেই কেস ওয়ানে কি হতে পারে, when a current sources exist only in one mesh। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কনসিডার দা, যদি একটা যদি কোনো একটা কারেন্ট সোর্স এক্সিস্ট অনলি অন মেশ, যদি একটা মেশে আমাদের কারেন্ট থাকে, এখানে আর কিচ্ছু নাই, যদি ওই মেশে একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে সাথে সাথে আমরা জেনে যাব ওই মেশের কারেন্টের মান কত। যদি কোনো একটা মেশে, কোনো একটা লুপে একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই কারেন্ট সোর্সের মানই হবে ওই মেশের কারেন্টের মান। তবে এখানে আমরা প্লাস মাইনাস দিকটা খেয়াল রাখবো, যে ডিরেকশন কোন দিকে দেওয়া আছে। এই কথাটা কেস ওয়ানে বলছে। 2 নম্বরে বলছে যদি এখন একটা কারেন্ট সোর্স দুইটা মেশের মাঝে অবস্থান, এখানে কি ছিল, যে একটা কারেন্ট সোর্স একটা মেশেই অবস্থান করতেছে, আর এখানে কি বলছে যে একটা কারেন্ট সোর্স দুইটা মেশের মাঝখানে অবস্থান করতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুপার মেশ, নতুন একটা টার্ম তৈরি হচ্ছে, তাকে আমরা বলি সুপার মেশ।
ঠিক আছে? তো এটা সুপার মেশ কি, এটা আমাদের কোশ্চেন অনেকটা থাকতে পারে সুপার মেশ বলে। তাহলে সুপার মেশ রেজাল্ট when two meshes have a কারেন্ট সোর্স ইন কমন। সেটা হতে পারে কি ডিপেন্ডেন্ট অথবা কি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট আমাদের কি বললে কারেন্ট সোর্স হতে পারে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হতে পারে, এটা যদি দুইটা লুপের মাঝ অবস্থান করে। আপনারা এই ফিগারটা যদি একটু খেয়াল করেন, এই ফিগারে দেখেন যে এই যে এটা একটা লুপ, ঠিক আছে? অন্যদিকে এই টোটালটা এটা আর একটা লুপ, কিন্তু এই লুপের মাঝখানে দেখেন একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। এই লুপের মাঝখানে কি এই কারেন্ট সোর্স কি দুইটা লুপের মাঝে কমন? যদি এরকম থাকে, যেটাই বলতে যে সুপার মেশ তখনই তৈরি হবে যদি দুইটা মেশের মাঝখানে একটা কমন কারেন্ট সোর্স থাকে। তাহলে যে দুইটা লুপের মাঝখানে একটা কমন কারেন্ট সোর্স এখানে আমাদের দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা মিলে একটা আমাদের কি তৈরি হবে, সুপার মেশ তৈরি হবে। কি তৈরি হবে? একটা সুপার মেশ। এবং সেক্ষেত্রে কি হবে, এই যে যে ব্রাঞ্চটার জন্য সুপার মেশ তৈরি হইলো সেই ব্রাঞ্চটা আমাদের কি আউট হয়ে যাবে, নাই হয়ে যাবে। দেখেন এই যে এই সার্কিটটা আসলে কি, আমরা যখন সলভ করব তখন কি হবে আমাদের নিতে হবে। এই যে আগের মধ্যে এখানে কি 6 ওহম ছিল, 6 ওহমই আছে। 10 ওহম ছিল, 10 ওহমই আছে। 4 ওহম ছিল, 4 ওহমই আছে। এখানে 20 ভোল্ট, 20 ভোল্টই আছে, কিন্তু মাঝখানে যে ব্রাঞ্চটা যেখানে আমাদের কারেন্ট শর্ট থাকার কারণে সুপার মেশ তৈরি হয়েছে, সেই ব্রাঞ্চটাই কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। এখানে কোনো কিছু কিন্তু আর নাই। এখন আমাকে এই সার্কিটটাই সলভ করতে হবে। এটা সলভ করা মানে আসলে এটা সলভ করা হয়। কথা কি বুঝতে পারছিস? কথা বুঝতে পারতেছি আমরা? ওকে, তাহলে দেখেন এটাই আমরা এখন কি করব, প্রবলেম সলভ করবো। তাহলে দেখেন আমরা কি আসবে, কেভিএল অ্যাপ্লাই করব। এখানে দেখেন কিন্তু এখন আয়ন আই টু আমাদের এখানে এভাবেই থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে, যে এই আয়ন আমাদের কি এখানে 6 ওহমের মধ্যে আমরা ধরতেছি যে এই দিক দিয়ে ঢুকতেছে, তার জন্য এটার মান ধরে নেবো পজিটিভ 6 I1 প্লাস কত 10 I1, কিন্তু অন না, কারণ আয়নটা কত, যদি আমরা এটাকে ধরলাম এটা এতটুকু একটা ব্যারিয়ার ছিল, মানে এখানে একটা ব্রাঞ্চ ছিল তাই না, সেই ব্রাঞ্চের এই পাশে কারেন্টটা হলো কি আয়ন, তাহলে এই পাশে যা থাকবে তার জন্য আমরা আয়ন কারেন্ট ধরবো। আর ডান পাশের জন্য আমরা সেই কারেন্টকে আমরা কি ধরবো, I2 ধরবো। তাহলে এই 6 ওহম কি ছিল লেফট সাইডে বা লেফট লুপে, তাহলে অতএব এটার জন্য কারেন্ট ধরবো আমরা কি 6 I1, মানে ভোল্টেজ হবে কি 6 I1। সেটা কোথায় দেওয়া আছে দেখেন, এই যে এখানে একটু পিডিএফটা একটু বোঝা যাচ্ছে কিনা দেখেন, এই যে এখানে যে প্লাস I1 পজিটিভ। এরপরে এটার আমাদের মান কত, 10 ওহম। কারেন্টের মান কত এখানে ধরে নেবো I2, তাহলে +10 I2। এই যে +10 I2। এরপরে +4 I2, +4 I2। এরপর আমাদের দেখেন তো এই যে কারেন্ট, এই দুইটা কারেন্টই কি হচ্ছে, এই সরি এখানে যদি এই লুপ মানে এই কারেন্টটা দেখেন, যেহেতু আমরা এই লেফট সাইডে আসছে কারণ এই 20 ভোল্টের হিসাব আমরা লিখি নাই এখন। তাহলে এই আয়ন কারেন্টটা, এই আয়ন কারেন্টটা কি হচ্ছে, এটার মাইনাস দিয়ে প্রবেশ করবে। তাহলে তো সেটা -20, তাহলে এই যে দেখেন -20 ইকুয়াল টু কত, 0। ইকুয়াল টু কত, 0। দেখেন আমাদের লুপ ছিল কিন্তু দুইটা, কিন্তু সুপার মেশের কারণে এখন একটা লুপ হয়ে গেছে, এবং এখানে একটা ইকুয়েশন পাইছি। ইকুয়েশন পাইছি ইকুয়েশন, তাহলে আমার অজানা দুইটা, দুইটা অজানা। আমার দুইটা অজানার মান পেতে গেলে দুইটা ইকুয়েশন লাগবে, কিন্তু আমরা পেলাম কয়টা, একটা ইকুয়েশন। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আগে বের করতে হবে। কিভাবে বেরবো, ওই সুপার নোডের মতো আমরা কি সুপার নোডের নিজের কোনো কারেন্ট নাই, ফ্লো করে না। কিন্তু ওইখানে আমরা একটা ইকুয়েশন পাবো, এখানেও ঠিক সিমিলার একই ভাবে সুপার মেশের এটা কোনো নির্দিষ্ট ভোল্টেজ নাই, কিন্তু এটার আমরা কি পাবো, একটা ইকুয়েশন পাবো আর কি। সেই ইকুয়েশনটা কিরকম দেখেন, যে আমরা যদি উপরে খেয়াল করি, যে এই আয়নটা, এই আয়নটা যাচ্ছে নিচের দিকে আসতে, এই আইসটা যাচ্ছে কি উপরের দিকে যাইতে। এই দুইটা মিলেই তো এই যে ব্রাঞ্চটা, এই কমন ব্রাঞ্চ এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। এর মধ্যে প্রবাহিত হতে কত, 6 অ্যাম্পিয়ার, সেটা কত উপরের দিকে, তাই না? মানে এখানে এই একটা লাইন, এই লাইনের মধ্যে দিয়ে ধরলাম কি এই কারেন্টটা আসতে যাচ্ছে, আবার এই কারেন্টটা নিচের দিকে আসতে যাচ্ছে, এটা কি উপরের দিকে উঠতে যাচ্ছে। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে টোটাল কারেন্টের মান কত, I1 মাইনাস আর I2, মানে যেটার বিয়োগফল আর কি। ওটা এরকম না, কারণ এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমরা আগে যে প্রমাণটা করলাম একই রকমই, যে I1 আসতে চাচ্ছে নিচের দিকে, I2 যাচ্ছে উপরের দিকে, তাহলে অতএব এটার মধ্যে কারেন্ট মান কি, দুটার বিয়োগফল অবশ্যই। এবং কোনটা এখানে মাথায় রাখতে হবে, কোনটা বড় কোনটা ছোট, এটা বুঝবো কই থেকে, এই যে সুপার মেশে যে কারেন্ট সোর্সটা আছে, সেই কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে দুইটা মিলেই চাচ্ছে এই কারেন্টটা যেন উপরের দিকে যায়, তার জন্য 6 অ্যাম্পিয়ার কি উপরের দিকে দেওয়া আছে।
তাহলে অতএব আই টুটা কি বড়, কারণ আই টুটা উপর দিকে যেতে যাচ্ছে, এই জন্য কি আসবে আই টু মাইনাস এর আই ওয়ান ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। তাহলে এই যে দুইটা ইকুয়েশন হয়ে গেল, মানে এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই একটা ইকুয়েশন পাইলাম, অন্যদিকে সুপার মেশ থেকে একটা ইকুয়েশন পাইলাম। ওকে, সেটা কত দেখেন, এই যে বললাম এখানে দেওয়া আছে। তাহলে কত, এই যে, আচ্ছা, মানে এই জিনিসটা আসলে আমাদের কি, এই জিনিসটাকে আসলে এটা একটু কি, জাস্ট একটু ক্যালকুলেশন করে এখানে পাওয়া, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করে এই মানটা পাইছি। অন্যদিকে আমরা কি করবো, যে মেশে আমরা কি করবো, মেশ অ্যানালাইসিসে ওই সুপার মেশে আমরা কেসিএল অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা পাইছি যে আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু 6। কারণ 6 অ্যাম্পিয়ার ডিরেকশন কি উপরের দিকে, আই টু কি উপরের দিকে, তাহলে অর্থাৎ কি অবশ্যই আই টুটা বড় ধরতে হবে, তাহলে আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু 6। এখন এই দুইটা ইকুয়েশন আমি যদি ক্যালকুলেটরে বসাই দিই, ইকুয়েশন সলভ করে আমি কি আই ওয়ান আই টুর মান পেয়ে যাবো। কথা কি বুঝতে পারছি? এই একটু রেসপন্স করেন, একটু বলেন কিছু আপনারা, যে বুঝতেছেন কিনা একটু মনোযোগ দেন। স্যার, বুঝতে পারতেছি কি আমরা, শুনতেছি শুনতেছি ব্যাপারটা কি? জি স্যার, স্যার শুনতেছি স্যার। আমার একটু প্রবলেম আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, যেহেতু বললাম ডিফারেন্ট। স্যার এই যে নিচে 6i1 প্লাস 14i2 ইকুয়াল 20, এটার থেকে নিচের লাইনে একবার একটু বোঝায়। না, এটা তো একটা ইকুয়েশন, এটা আমরা পাইছি ওই থেকে, এই যে উপরে যে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম এখান থেকে পাইছি, ঠিক আছে, এটা তো বাদ। আমরা এখানে দুইটা অজানা, একটা আয়ন একটা আই টু, আমরা জানি দুইটা অজানা সলভ করতে গেলে দুইটা ইকুয়েশন দরকার, কিন্তু এখানে পাইছি আমরা কয়টা, একটা ইকুয়েশন। একটা কিন্তু তাহলে লাগবে, তাই না? সেটা কই থেকে পাবো? আমরা তো এখানে সুপার মেশের কারণে একটা লুপই হয়ে গেছে, তাহলে কই থেকে পাবো আমরা? এই যে সুপার মেশ, এই যে দুইটা মিলে যে একটা মেশ তৈরি হয়েছে, এখানে কেসিএল অ্যাপ্লাই। ব্যাপারটা কিরকম দেখেন, এই যে আইওন, তার কারেন্ট ডিরেকশনটা কোন দিকে, নিচে। আমরা একটু যদি মুছে দিই, দেখেন একটু বোঝার চেষ্টা করেন, যে এই আইওন সে চাচ্ছে কি এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে নিচের দিকে আসতে যাচ্ছে আইওন। অন্যদিকে আই টু কি যাচ্ছে, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে উপরের দিকে যেতে চাচ্ছে, তাই না? কিন্তু এই ব্রাঞ্চের কারেন্টটা থেকে দেওয়াই আছে, সেটা কত, 6 অ্যাম্পিয়ার, তার ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে অতএব এই দুইটার বিয়োগফলের মান কত হবে, 6 অ্যাম্পিয়ার। এখানে বড় কোনটা, যেহেতু এটা হচ্ছে উপরেতে এবং 6 অ্যাম্পিয়ার ডিরেকশন কি উপরের দিকে, তাহলে আইটাই বড়। তাহলে আই টু মানে তার আই ওয়ান ইকুয়াল টু 6। কথা কি বুঝতে পারছি? এই জিনিসটা এখানে আমরা পাইছি, যাতে আই টু মানে তার আই ওয়ান ইকুয়াল টু 6। ঠিক আছে, কিন্তু এই স্যার জিনিসটা পাইছি আমরা এখানে এখান এখানে থেকে। তো i1 i2 দুইটাই একই লুপে দেওয়া আছে, দুইটাই সেম লুপে। এটা ঘুরে আবার উপর নিচের থেকে উপরের দিকে উঠবে না, আর এখানেও তো এটা উপরের দিকে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ারের এটা। হ্যাঁ, এই যে দেখেন আমরা তো, এই যে এইটা তো মেইনলি প্রবলেম দেখো, এইটা কোশ্চেন এইটা, কিন্তু আমরা বলছি যে একটা কেস কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, যদি দুইটা আলাদা লুপের মাঝখানে একটা লুপ থাকে, কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই দুইটা লুপকে আমরা একটা সুপার মেশ কল্পনা করে বলতে পারি আর কি, এবং সেটা দিয়ে প্রবলেম সলভ করতে পারি। এই জন্য কি, প্রবলেম সলভ করার সময় আমরা এটাকে কি থাকবে, এটা আমরা লিখে নিব, যে নতুন করে যে আমরা এটা অতএব সুপার মেশ অ্যাপ্লাই করে এটা পাচ্ছি। এখানে দেখেন আমরা তো এই যে মিডলে যে ব্রাঞ্চটা ছিল, এখানে কন্ডিশন কি, এই যে আয়নটা এদিকেই আছে, আই টু এরকমই তো আছে, কিন্তু এই আয়ন আই টু একসাথে মিলে তো এর মধ্য দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে, তাই না? আমরা কারেন্ট ফ্লোর জন্য তো একটা রাস্তা লাগবে, সেই রাস্তা কোথায়? এই আয়নটা তো এর মধ্য দিয়ে আসতে যাচ্ছে নিচের দিকে, আই টু চাচ্ছে কি উপরের দিকে যেতে। এই আয়ন আই টু তে এক্স্যাক্টলি মান জানি না, এটা আমরা চলে ধরে নিয়েছি, যেহেতু এই দুইটার আহ কি করব, এটা নিচের দিকে উপরের দিকে দুইটা বিয়োগ করলে তো অবশ্যই এই মানটা পাবো, এই যে কারেন্টের মান কত। এই ব্রাঞ্চের কারেন্ট আপনাকে দেওয়াই আছে, যেটা কত, 6 অ্যাম্পিয়ার ফ্লো করবে। তাহলে অতএব এই দুইটার বিয়োগ ফলের মান অবশ্যই 6। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, সেটা কিভাবে বুঝবো? এই যে আই টু তো চাচ্ছিল উপরের দিকে যেতে, আয়নটা ছিল নিচের দিকে যেতে, যেহেতু 6 অ্যাম্পিয়ার উপরের দিকে, তাহলে অবশ্যই কি আই টু জিতছে আর কি, যদি আমরা আপনার ধাক্কা ধাক্কি করেন, তো যার বেশি, তো সেদিকে আপনার চলে যাবেন, এটি স্বাভাবিক। এখানে আমাদের এই ব্যাপারটাই বলছে, যে ধরেন আই টু আর আই মারা ধাক্কাধাক্কি করতেছে, যে কে অপোজিট দিকে ফোর্স প্রয়োগ করতেছে, তার ক্ষেত্রে যার ফোর্স বেশি সেই কি জয়ী হবে, এবং তার দিকে কি যাবে আর কি। এই যে আই টু যেহেতু 6 অ্যাম্পিয়ার উপরের দিকে, তাহলে অবশ্যই আই টু উপরের দিকে ছিল, তো আই টু জয়ী হয়েছে, যার জন্য বিয়োগফলের ক্ষেত্রে কি আসবে, আই টু মানে আই ওয়ান ইকুয়াল টু 6। কথা কি বুঝতে জি পারছি? স্যার বুঝছি। এই আর কি।
তো যার ফলে দুটো কোশ্চেন পেয়ে গেলাম, এটা আমরা ক্যালকুলেটরে বসাই দিলে কি আমরা মান পেয়ে যাবো। ঠিক আছে, এই তারপরে একটু বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমরা আজকে দেখলাম কি আমরা কি বলে এক্সাম্পল 3.5 এটা আমরা দেখলাম। আপনারা বাসায় করবেন কি সাথে প্র্যাকটিস প্রবলেম 3.5। ঠিক আছে, অন্যদিকে আমরা এক্সাম্পল 3.6 দেখলাম। ঠিক আছে, এক্সাম্পল কত, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন যে আমরা এটা এখানে বইয়ে ছোট্ট একটা প্রবলেম দেওয়া আছে, এটা আমরা দেখলাম। আপনারা কি সাথে করে কি করবেন, এই যে এক্সাম্পল 3.7 এটা দেখে মনে হচ্ছে একটু বড়, কিন্তু আসলে বড় না। এখানে এই একটা লুপ, এই একটা লুপ, এই দুটো লুপের মাঝখানে এই একটা কারেন্ট সোর্স আছে, এই দুইটা লুপ নিয়ে একটা সুপার মেশ। অন্যদিকে আবার দেখেন এই লুপ আর এই লুপ, এদের মাঝে আর একটা কারেন্ট সোর্স আছে। তাহলে এই দুটো লুপ মিলে কি আবার সুপার মেশ। তাহলে দেখেন এই দুটো মিলে একটা সুপার মেশ তৈরি হচ্ছে, এই দুটো মিলে একটা সুপার মেশ তৈরি হচ্ছে। তাহলে আলটিমেটলি এই তিনটা মিলে একটা সুপার মেশ তৈরি হচ্ছে। কথা কি বুঝতে পারছি? ঠিক আছে কি? তো এই প্রবলেমটা আপনার এখানে করে দেওয়া আছে, একটু বাসায় দেখবেন, এখানে শুধু লেখা আছে, যদি বুঝতে না পারেন আশা করি বুঝতে পারবেন। তো এটা আশা করি বাসায় করবেন। হ্যাঁ, তো এতটুকু আমাদের মেশিন লাইফে থাকবে আর কি, যে তিনটা প্রবলেম আমরা করলাম মেশিন লাইফে। নর্মাল একটা প্রবলেম, সেটা কত, এক্সাম্পল 3.5, প্র্যাকটিস প্রবলেম 3.5। অন্যদিকে আমাদের কি মেশিন লাইফে কি করলাম আমরা, এখানে এই যে এক্সাম্পল 3.7 আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই অধ্যায়ে আমাদের এই মেশ আর নোডাল অ্যানালিসিসটাই ছিল। ওকে, তাহলে এই অধ্যায় আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, আমরা নেক্সট উইকে আমাদের অফলাইন ক্লাস চলে যাচ্ছে, মনে হয় অফলাইনে হতে পারে, সেক্ষেত্রে নতুন করে স্যার এই আপনারা সামনের প্র্যাকটিস অধ্যায়টা সপ্তাহ আর থেকে করবেন। কোনো অফলাইন ক্লাস স্যার। হ্যাঁ, অফলাইন ক্লাস হতে পারে সামনের সপ্তাহ থেকে। তো এই এই অ- আপনারা এই অধ্যায়ে আমরা আর কোনো ম্যাথ দেখতেছি না, আপনারা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, বুঝে আসেন। হ্যাঁ, এরপরে যদি কোনো থাকে সেটা আমরা ক্লাসে আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, জি স্যার। ওকে, তো আপনারা একটু অ্যাটেন্ডেন্স গুলো একটু যদি বলতেন। ঠিক আছে, স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্স সিয়ার আমাকে, পাঠিয়ে দিয়েছি স্যার। ওকে সিয়ার আমাকে পাঠাইছে, তারপরেও দেখি একটু চেক করি যে কতজন আছেন, 17 জন তাই তো? জি স্যার। ওকে ঠিক আছে, দেখি একটু বলেন একটু অ্যাটেন্ডেন্স, কেউ যদি 29, আপনি কি আছেন? 29 রেসপন্স সজীব। করেন দেখি। জি স্যার, আছি স্যার। 24, স্যার 29 24, আছি। হ্যাঁ বুঝতে পারছি, 24 মটসি। মানে যে আপনারা জয়েন করে মানে ঘুমাচ্ছেন বা অন্য কিছু করতেছেন কিনা। হ্যাঁ, এরপর প্রান্ত রয় 3, আপনি আছেন? জি স্যার। ওকে, এরপর 18, 18 রোল। জি স্যার আছি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে, 19, এই যে 19 নাই, দেখছেন জয়েন করে তার মতো সে। স্যার অ্যাক্টিভ আছে স্যার। হ্যাঁ, তো তো রেসপন্স নাই আসলে, সে তো আর কি জয়েন করে আসলে কি অন্য কিছু করতে, ক্লাস তো করতে হবে তাই না? অ্যাটেন্ডেন্স কেমনে পাবেন, আপনাকে তো ক্লাস করে অ্যাটেন্ডেন্স পাবেন তাই না, এটা তো হওয়া উচিত। জি তাই তো? স্যার। স্যার ওকে, 12 আছি, মানে কম্পিউটারে ছিলাম তো, ওখানে মাইক্রোফোন ছিল না। আচ্ছা ঠিক আছে। এরপর 14, 14 রোল, ঠিক আছে, আছেন আপনি? স্যার আছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আবার নেক্সট উইক নেক্সট আশা করি সামনে দেখা হবে আর কি। স্যার ঠিক আছে, 17 রয়েছে স্যার 17। হ্যাঁ হ্যাঁ, সিয়ার আমাকে সবগুলোই পাঠাইছে, তো আমি জাস্ট চেক করলাম আপনারা আপনারা আসলে আছেন কিনা। ঠিক আছে, স্যার মানে জাস্ট আমরা জয়েন করে। আসলে হ্যাঁ বলেন বলেন। অনেক সবাই হচ্ছে। হ্যাঁ বলেন, কে কি বলতেছিলেন বলেন। কে যেন কি বলতেছিলেন, বলতে চাচ্ছিলেন মনে হয়, একটু বলেন, আমি শুনতে পাইনি আসলে। স্যার আসলে সবাই কম বেশি আছে, কিন্তু যেহেতু বাসায় তো সাইড থেকে নয়েজ আসে, যার কারণে
মিউট করে রাখা আর জানি না অন্যদের কি হয়েছে। মানে অ্যাটেন্ড নেওয়ার সময় অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাই না? তো যেহেতু স্যার আমাকে আগে জি থেকে পাঠাইছে, আমি জাস্ট একটু চেক করতে চাচ্ছিলাম যে আপনারা আছেন কিনা, একটু মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন কিনা। অনলাইন তো, একটু মনোযোগ না থাকলে তাহলে তো আসলে লাভ নাই, তাই না? কারণ পরে তো বুঝতে পারবেন না। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। জি জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।